Hello everyone, welcome to Prep with me. আজকে আমরা প্রথম ভিডিও আপলোড করছি এবং আজকের যে প্রথম ভিডিওটা হবে সেটা রিগার্ডিং আরসিসি অ্যান্ড আইএস কোড। আচ্ছা, এর আগের ভিডিওতে যেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে সেটা হচ্ছে যে রিটেনের রেজাল্ট দেওয়ার পর 15 থেকে 20 দিনের ভিতরে বা 12 থেকে 15 দিনের ভিতরে ইন্টারভিউ শুরু হবে বা 30 দিনের ভিতরে ইন্টারভিউ শুরু হবে। এটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা রয়েছে সেটা আগেই বলে দিই যে এখন যেহেতু ওবিসি নিয়ে পরে একটা কোর্ট ভার্ডিক্ট চলছে, সেই হিসাবে হয়তো সেটা পিছিয়ে হয়তো 30 দিনের ভিতর হয়তো চালু হবে, বাট সেটা আমাদের কাছে কনসার্ন নয়। আমাদের কাছে কনসার্ন হচ্ছে যে যতটা দিন পাওয়া যায়, সেটা 15টা দিন হোক, 30টা দিন হোক, যে সময়ই আমাদের কাছে পাওয়া যাবে আমরা সেই সময়টাই শুধু প্রিপারেশনের দিকে নজর দেবো। সেটা 15 দিন হোক, 20 দিন হোক আর 30 দিন হোক না কেন। এবার আমরা চলে আসি একদম আজকের টপিকে। আজকের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে আরসিসি এবং আইএস কোড রিলেটেড ফার্স্ট ভিডিও নাম্বার 1। তো প্রথমে যে জিনিসটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা হচ্ছে যে কংক্রিট আসলে কি? কংক্রিট হচ্ছে সবথেকে কমন একটা বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা এনি টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগে। কংক্রিটকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট, আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে আরসিসি, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। তো প্লেন কংক্রিট বলতে যে জিনিসটা এসে বোঝায় সেটা হচ্ছে যে প্লেন কংক্রিটের ক্ষেত্রে যে নর্মালি স্যান্ড, গ্র্যাভেল, সিমেন্ট এবং ওয়াটার, এই মূলত চারটা জিনিস নিয়ে পরে যে জিনিসটা গড়ে ওঠে সেটাই হচ্ছে কংক্রিট। সেটাকে আমরা প্লেন সিমেন্ট কংক্রিটও বলতে পারি, বা ইটস এ মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট অ্যান্ড উইদাউট রিইনফোর্সমেন্ট। বাট যখনই এখানে রিইনফোর্সমেন্টটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে একটা প্লেন সিমেন্ট কংক্রিটের সাথে, যখন একটা রিইনফোর্সমেন্টকে অ্যাড করে দেওয়া হচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে আরসিসি। পিসিসি এবং আরসিসির ভিতর মেন যে পার্থক্যটা সেটা হচ্ছে পিসিসির ক্ষেত্রে ব্রিটেলনেসটা যতটা বেশি, আরসিসির ক্ষেত্রে ডাক্টিলিটিটা ততটাই। তো পিসিসির সাথে যদি আমরা পিসিসিকে একটা এক্সট্রা ফিচার্স হিসেবে যখন আমরা ডাক্টিলিটি প্রদান করছি সেইটাই হয়ে যাচ্ছে কি আরসিসি, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। আরসিসিকে আমরা এভাবেও বলতে পারি যে কংক্রিট উইথ রিইনফোর্সমেন্ট এমবেডেড in it, and the bond between the steel and surrounding concrete ensure the strain compatibility মানে এরা ডাক্টিলিটি দেখাবে বা লার্জ ডিফরমেশনে যাবে। এবং এই যে ডাক্টিলিটিটা, এটা শুধুমাত্র হচ্ছে রিইনফোর্স স্টিলের জন্য, এটা শুধুমাত্র রিইনফোর্স স্টিলের প্রপার্টি। সেটাই কি করছে, টোটাল একসাথে যেয়ে পরে যেটা তৈরি করছে সেটা হচ্ছে আরসিসি। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যে স্টিল। তাহলে কংক্রিট যেরকম রইলো তাতে একটা পার্ট রইলো সিমেন্টের, সেরকম আরেকটা ইম্পর্ট্যান্ট যে জায়গা সেটা হচ্ছে স্টিল। কংক্রিটের স্টিল কি করে? স্টিল কংক্রিটের ডাক্টিলিটি প্রদান করছে। এবারে চলে আসি আমরা যদি গ্রেড অফ কংক্রিটে যদি আমরা চলে আসি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের গ্রেড রয়েছে কংক্রিটের। তো সেটাকে যদি আমরা শুরু করি, গ্রেড অফ কংক্রিটের আমরা জেনারেলি M5 থেকে শুরু করতে পারি এবং এখন M100 পর্যন্ত আমাদের গ্রেড রয়েছে। হোয়াট ইজ এম? এম হচ্ছে এখানে মিক্স। এম স্ট্যান্ড ফর মিক্স। অ্যান্ড এই যে 5 বা এই যে 100, এগুলো কি? এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। এগুলো হচ্ছে কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। এবারে কোশ্চেন আসবে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কি? এটা খুব কমন কোশ্চেন ইন্টারভিউতে, যে M25
M25 বলতে তুমি কি বোঝো? M25-এ এম মিক্সের জন্য আমরা বলছি, এবং যখনই সেটা 5 বা 10 বা 100 বা 25 যেটাই দেয়া থাকবে, M25 মানে 25, তো সেই 25টা হচ্ছে সেই মিক্সটার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে আমরা জেনারেলি এফসিকে দিয়ে ডিনোট করে থাকি। এই যে এফসিকে বা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, সেটা হচ্ছে দ্য স্ট্রেংথ below which not more than 5% test results are expected to fail or fall। তাহলে এই এফসিকে হচ্ছে সেই স্ট্রেংথটা যার নিচে 5%-এর বেশি স্ট্রেংথ ফল করবে না। এটা খুব ইজি কোশ্চেন এবং এটা অনেকবারই কোশ্চেনটা আসে। তো জেনারেলি ডিজাইন যখন আমরা করে থাকি, ডিজাইনের ক্ষেত্রে একটা ফ্লেক্সচারাল মেম্বারের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে আমরা ধরে থাকি। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আমরা ধরে নিই 0.67 এফসিকে। আবার যখন এটাকে আমরা ডিজাইন স্ট্রেংথে নিয়ে যাই, সেই ডিজাইন স্ট্রেংথ অফ কংক্রিটের ক্ষেত্রে আমরা এটাকে করে দিই 0.45 এফসিকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা ফ্লেক্সচারের ক্ষেত্রে যখন আমরা ধরছি একটা ফ্লেক্সচারাল মেম্বারের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, তখন আমরা এটাকে ধরছি 0.67 এফসিকে। ডিজাইন স্ট্রেংথে যাওয়ার সময় যখন এটাকে আমরা ডিজাইন স্ট্রেংথ মানে কি, ডিজাইন স্ট্রেংথ বলতে যেটা বোঝাচ্ছে, ডিজাইন স্ট্রেংথ হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ডিভাইডেড বাই ফস মানে ফ্যাক্টর অফ সেফটি, এটাই হচ্ছে ডিজাইন স্ট্রেংথ। সেক্ষেত্রে 0.45 এফসিকে আমরা ডিজাইন স্ট্রেংথ হিসেবে নিয়ে থাকি। এবারে কয়েকটা আইএস কোড সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়ার দরকার রয়েছে। কীরকম কয়েকটা আইএস কোড সম্পর্কে? যে IS 456 2000। আচ্ছা, এখানে যদি আমরা সালটা মনে রাখতে পারি সেটা আমাদের জন্য অনেক বেটার। তো সালটাকে চেষ্টা করব আমরা যাতে মনে রাখতে পারি। তাহলে IS 456 2000 যদি হয়, সেটা কিন্তু হচ্ছে কোড অফ প্র্যাকটিস। কিসের জন্য কোড অফ প্র্যাকটিস? পিসিসি অ্যান্ড আরসিসির জন্য কোড অফ প্র্যাকটিস হচ্ছে IS 456। IS 875-1987 এটা হচ্ছে কিসের জন্য? কোড অফ প্র্যাকটিস ফর ডিজাইন লোড। এখানে বিভিন্ন ভাগ রয়েছে, পার্ট 1 পার্ট 2 করে রয়েছে। তো পার্ট 1-এর ক্ষেত্রে যেমন হচ্ছে ধরে নাও ডেড লোড, পার্ট 2 এর ক্ষেত্রে হচ্ছে ইম্পোজড লোড বা লাইভ লোড, পার্ট 3 এর ক্ষেত্রে এভাবে বিভিন্ন ভাগ রয়েছে। উইন্ড লোড, আর্থকুয়েক লোড করে এভাবে ভাগ রয়েছে। এরপরে আসছে সেটা হচ্ছে IS 1893 2002। IS 1893 2002 সেটা হচ্ছে, এখানে কি আছে? এখানে আছে ক্রাইটেরিয়া ফর আর্থকুয়েক রেজিস্ট্যান্স ডিজাইন স্ট্রাকচার। আমরা কি পাবো এটাতে? আমরা এটাতে পাবো ক্রাইটেরিয়া। কিসের ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া ফর আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন। তাহলে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন করতে গেলে আমাদেরকে যে কোডটা ফলো করতে হবে সেটা হচ্ছে 1893। নেক্সট আসছে প্রিস্ট্রেস কংক্রিট নিয়ে। তো প্রিস্ট্রেস কংক্রিট মানে হচ্ছে 1343 2012। লাস্ট এটা 2012-তে অ্যামেন্ড হয়েছে, এবং এটা হচ্ছে কিসের উপরে? এটা হচ্ছে রিগার্ডিং প্রিস্ট্রেস কংক্রিট ডিজাইন। নেক্সট আসছে IS 3370 কিসের জন্য? লিকুইড রিটেনিং স্ট্রাকচার। আর আসছে IS 10262 2019। এটা হচ্ছে ফর কংক্রিট মিক্স ডিজাইন।
বা ডিজাইন মিক্স অফ কংক্রিট, ডিজাইন মিক্স অফ কংক্রিট। তাহলে আমরা এই কয়েকটা পেলাম যেগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং এগুলো আমাদেরকে পড়তে হবে। এছাড়াও আরও রয়েছে যেগুলো আমরা ধীরে 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 জানবো এবং পড়ব। তাহলে আপাতত IS 456 নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং 10262 নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া আমরা পেলাম যে লোড ক্রাইটেরিয়া যখন আমরা দেখব, ডিজাইন লোডের ক্রাইটেরিয়ার COP সেটা হচ্ছে 875, এবং আর্থকোয়েক রেজিস্ট্যান্স ডিজাইনের জন্য যখন আমরা দেখছি তখন হচ্ছে 1893, এবং প্রিস্ট্রেস কংক্রিট ডিজাইনের জন্য যখন আমরা কোড চাইছি তখন সেটা হচ্ছে 1343, এবং লিকুইড রিটেনিং স্ট্রাকচারের জন্য 3370। এরপর যেটা আমাদের দরকার আছে সেটা নিয়ে আমরা পড়ব। আমরা এবারে দেখে নেব যে কংক্রিট মিক্স ডিজাইনের, কংক্রিট মিক্স ডিজাইনে যাওয়ার আগে আরেক কয়েকটা ছোট্ট কথা একটু বলে দিয়ে যায়। সেটা হচ্ছে কংক্রিট মিক্স ডিজাইনে যাওয়ার আগে সেটা হচ্ছে যে আমরা যে কিউব টেস্ট করি, এক মিনিট, আমরা যে কিউব টেস্ট করি সেটা হচ্ছে ফিল্ডে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বের করানোর জন্য কংক্রিটের, সেটা জেনারেলি হয়ে থাকে হচ্ছে 150 অ্যান্ড 150 mm। এই যে কিউবটা, তার এগেনস্টেই আমরা 28 দিনের যে স্ট্রেংথ বের করি, এর এগেনস্টে আমরা 28 দিনের যে স্ট্রেংথ বের করি সেটাকেই কিন্তু আমরা কিউবের স্ট্রেংথ হিসাবে কাউন্ট করি, কিউবের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হিসাবে বা কম্প্রেসিভ স্ট্রেংথ হিসাবে আমরা কাউন্ট করি। হ্যাঁ, এখানে একটু বলার দরকার রয়েছে, কম্প্রেসিভ স্ট্রেংথ, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ এবং ডিজাইন স্ট্রেংথ, এই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু ভাস্ট জায়গা বা একটু ভিতরে যেয়ে জানার আমাদের দরকার রয়েছে। যখন কোনো একটা কিউব আমরা মিক্স ডিজাইন করছি, যখন কোনো একটা কিউব, এটাকে একটা কিউব হিসাবে ধরে নিলাম, এটা হচ্ছে আমি মিক্স ডিজাইনের সময় তৈরি করছি, মিক্স ডিজাইনের সময়। তো মিক্স ডিজাইনের সময় যখন আমি এই কিউবটাকে ধরে নিচ্ছি তখন আমরা কিন্তু ধরছি যে এটা হচ্ছে এর টার্গেট, দিস ইজ দ্য টার্গেট স্ট্রেংথ, দিস ইজ দ্য টার্গেট স্ট্রেংথ। এই টার্গেট স্ট্রেংথটা সমান হচ্ছে কিন্তু FCK প্লাস 1.65 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে যখন আমরা আরেকটা কিউব রয়েছে যেটার এগেনস্টে আমরা কি করছি, মানে রিকোয়ার্ড বা ডিজাইনটাকে বের করছি, রিকোয়ার্ড স্ট্রেংথটাকে বের করছি, সেটা কিন্তু হচ্ছে FCK বা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, এটা আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ। এরপর লাস্ট যেটা আসছে আরেকটা কিউব আমি ধরে নিচ্ছি 3 নম্বরে, যেটা আমি অ্যাট সাইট আফটার 28 ডেজ আমরা পাচ্ছি, অ্যাট সাইট আফটার 28 ডেজ আমরা পাচ্ছি, সেটা কিন্তু একটা কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ, এই কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা রয়েছে, এই কম্প্রেসিভ স্ট্রেংথটা আমরা জেনারেলি স্যাম্পেলের এগেনস্টে পাই। কিসের এগেনস্টে পাই? স্যাম্পেলের এগেনস্টে পাই। কীরকম স্যাম্পেলের এগেনস্টে পাই? আমরা জেনারেলি স্যাম্পেল বলতে ধরে নিই তিনটে কিউব মিলিয়ে একটা স্যাম্পেল ধরে নিই। এবারে সেই 3টে কিউবের যে এভারেজটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু হচ্ছে এর কম্প্রেসিভ স্ট্রেংথ, ওই কিউবটার কম্প্রেসিভ স্ট্রেংথ। এবারে আমরা স্যাম্পেল কি কতটা নেব না নেব সেটার উপরেও একটা কথা আছে, একটা হিসাব আছে আমাদের IS কোড যেটা বলছে। তো যদি আমরা সাইটে যখন কাজ করছি দেখি যে টোটাল ভলিউম যে কংক্রিট হচ্ছে সেই কংক্রিটের ভলিউমটা যদি 1 থেকে 5 m কিউবের ভিতরে হয় তাহলে আমরা একটা স্যাম্পেল নেব। একটা স্যাম্পেল বলতে ওয়ান স্যাম্পেল বলতে কিন্তু হচ্ছে 3টে পিস, মানে 3টে স্পেসিমেন। এবং এই যে 3টে স্পেসিমেন, এই 3টে স্পেসিমেনটা কিন্তু 7 ডেজের জন্য নয়,
এই 3টে স্পেসিমেনটা কিন্তু 7 ডেজের জন্য না, অনলি অ্যান্ড অনলি ফর 28 ডেজ। এটা শুধুমাত্র 28 ডেজের জন্য। এছাড়া আমরা যদি দেখি 6 থেকে 15 এম কিউবের জন্য, তখন কিন্তু আমরা দেখব 2টো স্যাম্পেল। আবার 15 জায়গাতে যখন 16 হয়ে যাবে, 16 থেকে 30 এম কিউবে যাব, তখন কিন্তু আমরা চলে যাব 3টে স্যাম্পেল। আবার 31 থেকে 50 এম কিউবে যখন আমরা যাব, তখন সেটা হচ্ছে কিন্তু 4টা স্যাম্পেল। গ্রেটার দেন 50 এম কিউবে চলে গেলে পরেই, এর বেশি যদি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি করব, যত 50 এম কিউব করে বাড়বে তার সাথে 1 করে করে দেবো। মানে আপ টু 105, আবার 150-এর জন্য 6, আবার 200-এর জন্য 7, এভাবে আমরা বাড়াতে বাড়াতে যাব। এবারে যে কথাটা আসছে সেটা হচ্ছে এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবারে দরকার। সেটা হচ্ছে যে অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এটা তো গেল অ্যাজ পার আইএস রিকোয়ারমেন্ট, অ্যাজ পার আইএস কোড রিকোয়ারমেন্ট। এবার আসছে অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। যারা একটু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সাইটে কাজ করার, বা যারা অলরেডি সাইটে কাজ করছো, তারা জানো যে ক্লায়েন্টের আইএসের রিকোয়ারমেন্ট ধরে সবসময় সব কিছু হয় না। কিছু জিনিসপত্র হয় ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের এগেনস্টে। যেমন যদি ক্লায়েন্ট রিকোয়ার্ড হয় বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমাদের এই প্রত্যেকটা স্যাম্পেলের সাথেই একটা করে 7 ডেজ স্যাম্পেলকে অ্যাড করতে হয়। এই প্রত্যেকটা স্যাম্পেলের সাথে আমাদেরকে 7 ডেজ স্যাম্পেলকে অ্যাড করতে হয়। তাহলে আমার ধরো কোনো একটা পাইল হচ্ছে 9 এম কিউবের পাইল হলো, একটা পাইল 9 এম কিউবের হলো। এই যে 9 এম কিউবের পাইলটা, তার জন্য আমার কিন্তু জেনারেলি 2টো স্যাম্পেল নেওয়ার কথা ছিল, 2টো স্যাম্পেল নেওয়ার কথা ছিল, মানে 6টা স্পেসিমেন নেওয়ার কথা ছিল। কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসাবে, ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দেয়, তাহলে কিন্তু আমাকে এর সাথে আরও একটা স্যাম্পেল অ্যাড করতে হবে। এবং এই যে স্যাম্পেলটা, সেটা কিন্তু থাকবে ফর 7 ডেজ। আমরা সবসময়, যারা সাইটে কাজ করো বা করছো বা করেছো, তারা সবসময় জানো যে আমাদেরকে 7 ডেজ সেই জন্য একটা স্যাম্পেল নিতে হয়, এবং 7 ডেজের একটা স্যাম্পেলকে আমাদেরকে করে টেস্ট করে ক্লায়েন্টকে সাইন করাতে হয়, এবং বাকি যত স্যাম্পেল থাকে সেগুলো সমস্ত কিছু 28 ডেজের জন্য রেখে দিতে হয়, এবং পরবর্তীকালে সেই কিউব রেজিস্টার মেনটেন করে সেখানে আমাকে সাইন বসাতে হয়। এখানে যে জিনিসটা, আরেকটা এক্সপিরিয়েন্স রিলেটেড কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা কিউব নিই, এই যে কিউবগুলো নিই, এখানে শুধুমাত্র কি আমরা শুধু যে গ্রেড হলো সেটা লিখে রেখে দিই? না, কিউবগুলোকে আমাদেরকে প্রত্যেকটাকে ওয়েল ডেজিগনেটেড করতে হয়। কীরকম? সেখানে প্রথমে লিখতে হয় যে কিউবটা কোন গ্রেডেড। আমি লিখে দিলাম ধরুন M20 যদি হয়, তাহলে M20 গ্রেডেড লিখলাম। এরবার কি থাকে, এবারে অপশান থাকে আমাদের কাছে যে কিউবটা প্রথম স্যাম্পেল, দ্বিতীয় স্যাম্পেল না চতুর্থ স্যাম্পেল। আমি সেখানে 1 লিখে দিতে পারি, যদি 1 নম্বর স্যাম্পেল হয়। এবারে ডেট লিখতে হয়, যেদিন কাস্টিং হচ্ছি। ধরে নিলাম যে আমি 17ই জুন কাস্টিং করলাম, তাহলে আজকের ডেট সেখানে আমাকে লিখে দিতে হবে। এবং এর সাথে সাথে আমাকে লিখতে হয় যে এই কিউবটা থেকে কোন স্ট্রাকচারটা হয়েছে। যদি কলাম হয় তাহলে কলাম লিখতে হয়, যদি বিম হয় তাহলে বিম লিখতে হবে, যদি স্ল্যাব হয় তাহলে স্ল্যাব লিখতে হবে। এইভাবে একটা কিউবকে আমরা কি করি, ডেজিগনেট করি। এবং এই ডেজিগনেশন ছাড়া কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি যেখানে কাজ করেছি সেখানে আমাকে ফেস করতে হয়েছে সাউথ পয়েন্টের ক্ষেত্রে, যে সেখানে সাইনও করতে হতো। একটা জায়গা থাকতো কন্ট্রাক্টরের সাইনের, একটা জায়গা থাকতো ক্লায়েন্টের সাইনের। তো বোথ সাইন করার পরেই সেই কিউবগুলো কিন্তু কোথায় নিয়ে যাওয়া হতো, কিউব ভ্যাটে নিয়ে যাওয়া হতো। তো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়া আরও একটা জিনিস, এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে, সেগুলো হচ্ছে আরও একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, যে আমি যে স্যাম্পেলগুলো নেব, বা আমি যে একটা টোটাল স্যাম্পেল নিচ্ছি, একটা টোটাল স্যাম্পেল মানে 3টে স্পেসিমেন আলাদা আলাদা। এই যে 3টে স্পেসিমেন রয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনটা, তাদের ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েশন, সেই ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনটা কখনোই শুড নট বি গ্রেটার দ্যান ±15%। কখনোই 15%-এর থেকে আলাদা হবে না। ফ্রম কিসের থেকে? ফ্রম এভারেজ। এবারে এটা যদি হয়, আগে যদি 15%-এর বেশি হয়, তাহলে কিন্তু গোটা স্যাম্পেলটা রিজেক্টেড হয়ে যাবে। গোটা স্যাম্পেলটাই কী হবে, রিজেক্টেড হয়ে যাবে। এবারে এটা সম্পর্কে একটু ডিটেলসে আমি বলে দিই। এটা একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার এখানে কথা বলতে গেলে, একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে, ধরে নিচ্ছি যে স্যাম্পেল 1 যেটা রয়েছে, স্যাম্পেল 1-এর ক্ষেত্রে
আমার কম্প্রেসিভ স্ট্রেংথ এসছে 20 MPa এবং 2 নম্বর যেটা রয়েছে সেই স্যাম্পেলের ক্ষেত্রে এসছে 15 MPa। 3 নম্বর যে স্যাম্পেল এসছে তার ক্ষেত্রে এসছে 10 MPa। তাহলে এর এভারেজ যদি আমি করি, এর এভারেজ হিসাবে আমি পাবো কত? 15 MPa। এবারে আমাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, এটার সাথে এটার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সেরকম নেই। এটার সাথে এটার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে 5 MPa, আবার এটার সাথে এটার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে 5 MPa। তাহলে 15 MPa এবং 5 MPa যদি আমি দেখি, তাহলে প্রায় 30%, প্রায় 30% 5 MPaটা 1/3 যেহেতু হয়। কিন্তু আমার তো 15% পর্যন্ত আমি এটাকে অ্যালাউ করতে পারবো। তাহলে 15-র যদি আমি 15% দেখি, 15-র 15% যদি আমি দেখি, তাহলে আমি কত পাবো? তার মানে আমি পাবো 2.25 MPa। তার মানে এদের যদি ভ্যালুটা 1 নম্বর স্যাম্পেল বা 1 নম্বর স্পেসিমেন বা 2 নম্বর স্পেসিমেনের যদি ভ্যালুটা প্লাস মাইনাস 2.25 MPa এর ভিতর থাকতো, তাহলে আমরা সেই স্যাম্পেলটাকে অ্যাকসেপ্ট করতাম। বাট এক্ষেত্রে সেই স্যাম্পেলটা আমরা কি করব? এই স্যাম্পেলটাকে আমরা রিজেক্ট করে দেবো। এই স্যাম্পেলটাকে আমরা বলবো রিজেক্টেড। এবং এই জন্যই কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা আমাদেরকে এক্সট্রা স্যাম্পেল কালেক্ট করতে বলে, যেটা আমরা যেমন আমরা একটা 7 days স্যাম্পেল দেখলাম, সেরকম কিছু ক্লায়েন্ট আছে তারা এক্সট্রা আমাদেরকে 5টা করে, এই 3টে করে বা 6টা করে স্যাম্পেল আলাদা করে নিয়ে রাখতে, এই স্পেসিমেন আলাদা করে নিয়ে রাখতে বলতো, নট ফর টেস্টিং। কিন্তু যদি কোনো কারণবশত কোনো রিজেক্ট হয় বা কোনো কারণবশত যদি অবজারভেশন খারাপের জন্য যদি বা কোয়ালিটি খারাপের জন্য আমরা প্রবলেমে পড়ি, তাহলে আমরা পরবর্তীকালে সেই স্পেসিমেনগুলোকে ধরে টেস্ট করতে পারবো এবং ব্যাক টেস্টিংয়ের দ্বারা বলতে পারবো বা দেখাতে পারবো যে এই কংক্রিটটা খারাপ ছিল। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে দাঁড়ায় স্যাম্পেলিংয়ের ব্যাপারে। স্যাম্পেলিংয়ের ব্যাপারে এটা সবসময় একটা ইম্পর্ট্যান্ট জায়গা হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ, আজকে এতটাই। এর পরের ভিডিওতে আবার এখান থেকেই কন্টিনিউ করব। এটা একটা ভাস্ট এরিয়া, সো আরসিসির উপরে হয়তো 10-15টারও বেশি ভিডিও আমাকে হয়তো বানাতে হবে। বাট এগুলো খুব ইম্পর্ট্যান্ট জায়গা, যে সমস্ত জায়গা থেকে এক্সপিরিয়েন্সের উপর বা নর্মাল কংক্রিটের উপর কোশ্চেন ধরতে পারে বা জেনারেলি ধরে থাকে, এবং এগুলোকে একটু ইন ডিটেলস যে বোঝাটা খুব দরকার। আরেকটা জিনিস আমি বলবো, আমি রিকমেন্ড করব সবাইকে যে 1.5 বা 1.25x ভিডিওটা চালিয়ে দেখো, তাহলে হয়তো আরও তোমাদের কিছু সময় বাঁচবে এবং আরও কম্প্যাক্টলি জিনিসটাকে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। থ্যাংক ইউ।